এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের সব প্ল্যান 2 মাসেই ব্যর্থ, অন্ধকারে ডুবছে দেশ। তেল কয়লা শেষ, চরম বিপদে বাংলাদেশের জনগণ, যে কোনো সময় ঘটতে পারে সরকার পতন। আরও জানাবো, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সময় হাতে শুধু 6 দিন। ভাবতে পারেন 1 সপ্তাহও নেই, এরপরই সারা দেশের জ্বালানি যেন হঠাৎ থেমে যেতে পারে। তাহলে রাস্তায় গাড়ি চলবে না, কারখানা থামবে, এমনকি আপনার গ্যাসের চুলাও হয়তো নিভে যাবে। সবকিছুর মূল কারণ, দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার স্ট্রান রিফাইনারি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতটা বড় প্ল্যান্ট, অথচ সেখানে এখন এক বম তেলে টানাটানি। ট্যাঙ্ক অলমোস্ট খালি, এখন কেবল বলে কয়ে কিছুটা লাইফ সাপোর্টে আছে গোটা দেশের জ্বালানি খাত। কিন্তু কিভাবে এমন ভয়াবহ সংকট এলো? আসলে ইরান ইসরায়েলের যুদ্ধটাই পুরো সমস্যার শিকড়। সৌদি আরব আর আমিরাতের ক্রুড অয়েল এনে শোধন করে এই রিফাইনারি। গত মাসেই 2টা বিশাল জাহাজে সেই তেল আসার কথা ছিল, কিন্তু যুদ্ধের কারণে হরমুজ প্রণালী রীতিমতো বিপজ্জনক হয়ে গেছে। নরভিক পোলুক্স নামে বাংলাদেশের জন্য নির্ধারিত জাহাজ তেল নিয়ে বেরিয়েও যেতে পারেনি, বাধ্য হয়ে ফিরে গেছে সৌদিতে। ক্রুড অয়েল না থাকায় এখন রিফাইনারি প্রায় বন্ধ। 3টে ইউনিটের মধ্যে 2টো ইতিমধ্যেই বন্ধ। আগে যেখানে 13 ধরনের জ্বালানি তৈরি হতো, অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল, এখন ঠিকমতো চলছে কেবল বিটুমিন আর সামান্য পেট্রোল অকটেন। অনেকের প্রশ্ন, একটা রিফাইনারি বন্ধ হলে এত সমস্যার কি আছে? এখানেই বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় কারখানা একবার একেবারে বন্ধ হয়ে গেলে ওটা আবার চালু করা খুব জটিল আর সময় খ্যাকো ব্যাপার। হুট করে বন্ধ হলে পাইপলাইনের তেলের অবশিষ্টাংশ জমে যায়, এতে বড় ধরনের টেকনিক্যাল প্রবলেম হতে পারে। পুরোপুরি বন্ধ হলে আবার চালু করতে অনেক মাস লেগে যাবে। অথচ দেশের মোট জ্বালানির প্রায় 24% এই রিফাইনারি থেকেই আসে। ভাবুন তো, মাসের পর মাস যদি এই 24% জ্বালানি না আসে, দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকে? ডিজেলের ক্ষেত্রে এখনও একটু সুবিধা, কারণ আমরা সেটা বাইরে থেকে অনেকটাই নিয়ে আসি, তাই হুট করে সংকট হবে না। কিন্তু পেট্রোল কিংবা অকটেন, এসবের বৈভাগ আসে এখান থেকেই। বিকল্প হিসেবে সরকার বলছে ইয়ানবু বন্দর দিয়ে তেল আনবে, কিন্তু এখানে আছে আরেক ফাঁদ। দেশে ক্রুড অয়েল এনে শোধন করলে অনেক টাকা বাঁচত, এখন তো বাইরে থেকেই চড়া দামে কিনতে হবে। বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়বে আরও, আর আমাদের হাতে পর্যাপ্ত ডলার আছে কিনা সেটাই বড় প্রশ্ন। এখন অনেক বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠান আমাদের দেশের ব্যাংকিং খাতের ওপর ভরসা রাখতে পারছে না। আগের মতো তারা আর সহজে নিরাপত্তা জামানত বা পারফরমেন্স গ্যারান্টি দিতে চায় না। সবাই এখন টাকা পয়সার লেনদেনে একটু বেশি সাবধানে হচ্ছে। ডলার সংকট এমন একটা জায়গায় পৌঁছেছে, তেল আমদানি করে সময়মতো বিল শোধ করতে পারাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভাবুন তো, দেশে প্রয়োজনীয় পরিমাণ পরিশোধিত তেল না এলে রিজার্ভের ওপর চাপ আরও বাড়বে, আর সেটা সামাল দেওয়া প্রায় অসম্ভব। তেলে বিপদ কেবল শুরু, একে সাথে যোগ হয়েছে কয়লার সংকট। তেল নেই, বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে কয়লা নেই, সব মিলিয়ে দেশের বিদ্যুৎ খাত নাকাল। প্রায় ৬,৮৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থাকলেও কয়লার অভাবে কেন্দ্রগুলো গতি হারিয়েছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কম লোডে চালু আছে ঠিকই, কিন্তু বড় বড় কেন্দ্র যেমন আরপিসিএল আর নরিনকোর মতো বিদ্যুৎ কেন্দ্র কয়লা না থাকায় মাসের পর মাস পুরোপুরি বন্ধ। এই অবস্থায় উন্নত দেশগুলো জ্বালানি তেলের ঘাটতির জন্য বেশি বেশি কয়লায় ঝুঁকছে। বাজারে কয়লার চাহিদা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক মানে চরম সংকট শুরু হয়েছে। এর প্রভাব আমাদের দেশে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং আরও বাড়িয়ে দিয়েছে। সামনে গ্রীষ্মের দাবদাহে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা সহজেই বোঝা যায়। তেল, কয়লা, এরপর যদি গ্যাসের দিকে তাকাই, এখানে নতুন আরেক অশনি সংকেত অপেক্ষা করছে। গ্যাস সরবরাহে ভাটার টান এমন জোরালো যে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি শিল্প কারখানা চালাতে গিয়েও সরবরাহ দিতে হিমশিম খেতে হচ্ছে। এর ছাপ কৃষিতে পড়ছেই। বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই আমাদের দেশে সার উৎপাদনের সক্ষমতা পুরোটা নেই। এখন গ্যাসের সংকটে সার কারখানা বন্ধ হয়ে গেলে কৃষকদের বিদেশ থেকে চড়া দামে সার আমদানি করতে হবে। উৎপাদন খরচ বাড়বে, আর এই বাড়তি খরচ সোজাসুজি খাদ্য নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলবে। সরকার চেষ্টা করছে আমদানিকৃত এলএনজি দিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রাখতে। মে মাস পর্যন্ত এলএনজি আমদানির বুকিংও দেওয়া হয়েছে, কিন্তু এই এলএনজি আনতে প্রতি ঘনমিটারে খরচ পড়ছে প্রায় ৭৫ টাকা, যেখানে মিশ্রিত গ্যাসের দাম ২৮ টাকার মতো। এত বিশাল মূল্যে গ্যাস কিনে তার খরচ তো কোথাও না কোথাও উঠাতেই হবে। দিন শেষে সেটা আসবে সাধারণ মানুষের পকেট থেকেই, বিদ্যুৎ বিল বাড়িয়ে কিংবা অন্যান্য ভর্তুকি কমিয়ে।
এলএনজি ও এলপিজি দুটো বাজারেই এখন একটা অনিশ্চয়তা ঘুরে বেড়াচ্ছে। মে মাসে দেশে এলপিজির চাহিদা 1,40,000 থেকে 1,50,000 মেট্রিক টনে পৌঁছাতে পারে। বাজার দাঁড় ঘোরাবে কিনা, দাম কতটা বাড়বে, এর কোনো নিশ্চিত পূর্বাভাস নেই। বিশ্ববাজারের অস্থিরতায় ঠিক কখন আবার দাম হুট করে আকাশচুম্বী হবে বলা মুশকিল। সব মিলিয়ে অবস্থা খুবই ঘোলাটে। ডলার সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, কয়লা আর গ্যাসের অভাব, এই চক্রে দেশের জ্বালানি খাত একেবারে দোটানায় পড়ে গেছে। তেল রিফাইনারি বন্ধ, বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন থেমে যাওয়া, এগুলো শুধু আলাদা আলাদা ঘটনা না, একটার সাথে আরেকটা জড়ানো। বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই বলে আসছেন, এখনই কঠোর আর কার্যকর দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে সামনে টানাটানির অন্ধকার অপেক্ষা করছে। কিছুদিন হয়তো পার পাওয়া যাবে যদি সরকার সাময়িকভাবে তেল আমদানি করে, কিন্তু ডলার রিজার্ভ যখন তলানিতে ঠেকে যাবে, সেই দিন রাষ্ট্রীয় গ্রাহক সিস্টেম কার্যত অচল হয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে। গ্রীষ্মের গরম, কৃষির মরশুম, শিল্পের চাকাও সচল রাখা দরকার। সব মিলে সরকারের সামনে এখন বড় পরীক্ষা। কর্তৃপক্ষ পরিস্থিতি ঠিকমতো সামলাতে পারবে, নাকি আমাদের নিত্যসঙ্গী হয়ে থাকবে বিদ্যুৎ বিভ্রাট, পরিবহন ধর্মঘট, এই দেখার অপেক্ষা। দেশের সাধারণ মানুষের কাঁধে এখন এসব সংকটের ভারী বেশি। একের পর এক ক্র্যাকডাউন, শীর্ষ নেতাদের ফাঁসি, প্রায় মনে হয়েছে এ দলের আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। অনেকেই ভাবছিলেন জামায়াতের পিঠ এবার আসলেই দেওয়ালে ঠেকে গেছে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। 2024 সালের জুলাই মাসে দেখা গেল রাজনৈতিক অঙ্গন একেবারে পাল্টে গেছে। সেখানে জামায়াত মাঠে নামল ঠিক এমন এক কৌশল নিয়ে, যেটা সত্যি বলতে রাজনৈতিক বিশ্লেষকদের আক্কেল গুরুম করে দিল। শোনা যাচ্ছে তারা এবার ফিলিস্তিনের হামাস কিংবা তিউনেশিয়ার আন্না পার্টির মডেল অনুসরণ করছে। অন্যরা যেখানে চীনা পথে হাঁটে, জামায়াত সেখানে নিজেদের সাংগঠনিক কাঠামোই বদলে ফেলছে। ওরা বেশ স্পষ্ট দেখছে, আগের সেই ধর্ম আর রাজনীতির মিশেল যতবারই করেছে, ততবারই আইনি, আন্তর্জাতিক এবং দেশের ভেতর রাজনীতির নানা বাধায় পড়েছে। পুরনো কৌশল ফেলে দিয়ে এবার তারা 2 উইং স্ট্র্যাটেজি নিয়ে এসেছে। মানে দলটা ভেঙে ফেলছে দুটো স্পষ্ট ভাগে, একদিকে রাজনৈতিক উইং আর একদিকে স্পিরিচুয়াল উইং। এই দুটো উইং কিভাবে চলবে, কোন উইং কোন দায়িত্ব নেবে, এসব নিয়ে জামায়াতের ভিতরে চরম হিসাব নিকাশ চলছে। আজ আমরা এগুলো নিয়ে আরও গভীরভাবে ভাবব, কেন তারা এভাবে ভাগ করছে, আর মূলত এর পেছনের কারণই বাকি। কাগজে কলমে ব্যাপারটা খুব সোজা শোনালেও বিষয়টা অনেক গভীর। আধুনিক শিক্ষায় পড়াশোনা করা ডাক্তার, ইঞ্জিনিয়াররা যখন মাঠের রাজনীতি সামলাবে, তখন পর্দার অন্তরালে থাকা আধ্যাত্মিক নেতৃত্ব বৈশ্বিক ইসলামী আন্দোলনের সাথে সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।